সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একাদশতম অধ্যায় তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করব। আমি মনে করি এই ক্লাসটা তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো আজকে আমি এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে একটা সৃজনশীল প্রশ্ন। এই উদ্দীপকের আলোকে এখানে আমরা ক খ গ তিনটা প্রশ্ন অ্যান্সার বের করবো, আর নিচে 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে এখান থেকে আমরা মধ্যক বের করব। তো 1 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে যদি দেখি যে এখানে নবম শ্রেণী 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এই নম্বরগুলো থেকে আমরা শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা তৈরি করব। যদি শ্রেণীর সংখ্যা তৈরি করি, এখানে শ্রেণীর সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমাকে প্রথমে পরিসর বের করতে হবে। কারণ পরিসর আমরা জানি যে পরিসর ইকুয়াল টু সূত্রটা হলো যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যাটা আমাদের বের করতে হবে। যদি আমরা সর্বোচ্চ সংখ্যা বের করতে চাই তাহলে এখানে দেখি যে কত সর্বোচ্চ সংখ্যা কত আছে। এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা এখানে দেখি 71, এখানে 73। তার মানে 73 হলো সর্বোচ্চ সংখ্যা। সর্বনিম্ন যদি দেখি, সর্বনিম্ন এখানে আমরা দেখতে পাচ্ছি 42। তাহলে এখান থেকে আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা দুইটাই বের করতে হবে। এখানে দেখি যে সর্বোচ্চ সংখ্যা হলো 73, সর্বোচ্চ সংখ্যা 73 আর সর্বনিম্ন সংখ্যা হলো 42। তাহলে সর্বনিম্ন সংখ্যা হলো যে 42। তাহলে পরিসর সূত্রটা কী হবে? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখানে সর্বোচ্চ সংখ্যা দেখি 73 মাইনাস সর্বনিম্ন সংখ্যা হলো 42। এটা যদি যোগ করা যায়, বিয়োগ করা হয় তাহলে কত হবে? এখানে হবে 1, এখানে হবে 3 যোগ 2, তাহলে হলো কত? 32। আমরা এটা পরিসর পেলাম। এখানে যেহেতু বলছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা, তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে তাহলে শ্রেণীর সংখ্যা কিভাবে হবে? উপরে আমরা পরিসরটা লিখব। তাহলে পরিসর উপরে, আর শ্রেণী ব্যবধান যেহেতু 5 ধরছি তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে এখানে কত আসে? 32 ভাগ 5 ইকুয়াল 6.4, বা এটাকে আমরা ধরবো পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু দশমিক রাখা যাবে না। এখানে যদি 6.1 হয় তাও 7 ধরতে হবে, যদি 6.9 হয় তাও আমাদের এখানে 7 ধরতে হবে। এটা হলো শ্রেণীর সংখ্যা। তাহলে আমাদের কয়ের অ্যান্সার শেষ। এখানে যেহেতু বলছে যে শ্রেণীর সংখ্যা কত, আমরা শ্রেণীর সংখ্যা বের করলাম। এরপরে বলছে কি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তাহলে ক্ষয়ের অ্যান্সার আসে, এটা মিশিয়ে দিন।
তাহলে এখানে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নির্বাচনী সারণী যদি তৈরি করি, এখানে আমরা দেখি যে এখানে সর্বনিম্ন সংখ্যা কত ছিল 42, তাহলে আমরা 42 থেকে শুরু করব। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীর সংখ্যা টোটাল ছিল 7টা, তাহলে এখানে যে 42 আছে আমরা 42 থেকে শুরু করব। তাহলে এখানে লিখব কি, এখানে যে ছকটা আছে সেই ছকটা হবে এরকম, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তিও লিখতে পারি, তারপর হলো মধ্যমান, এরপর হলো টেলি, তারপর হলো গণসংখ্যা। এই যেটা এখানে শ্রেণীর সংখ্যা কত পাইছিলাম, ক থেকে শ্রেণীর সংখ্যা পাইছিলাম 7, কাজে নিচে এখন 7টা ঘর করতে হবে। আমি এটা হাত দিয়ে টানতেছি, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। এখানে সর্বনিম্ন সংখ্যা যেহেতু 42 ছিল, আমরা 42 থেকে শুরু করব। আর বলছে শ্রেণী ব্যবধান 5, তাহলে 42 থেকে যদি 5 ধরি তাহলে 42, 43, 44, 45, 46, তাহলে এটা হবে 46। কারণ 5 বলছে, তাহলে 42 কে ধরতে হবে, 46 কে ধরতে হবে, তাহলে 42, 43, 44, 45, 46। 47 থেকে এখানেও ঠিক একইভাবে 47, 48, 49, 50, 51, এই যে 51। 47 থেকে 51 5, 42 থেকে 46 5, ঠিক একইভাবে নিচেরটা 52 থেকে 56, 57 থেকে 61, 62 থেকে 66, 67 থেকে 71, 72 থেকে 76। আমরা শ্রেণীব্যক্তি পেয়ে গেলাম। মধ্যমানটা পরে আসি, আগে আসি টেলি চিহ্ন। আমরা যে টেলি চিহ্নটা ব্যবহার করব কীভাবে করব, এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে আমরা টেলি চিহ্ন ব্যবহার করব। যেমন এখানে আছে 45, তাহলে 45 এখানে কোথায় অবস্থান করে, এই যে এখানে শ্রেণীবৃত্তি কত আছে 42 থেকে 46, তাহলে 45 এই ঘরে অবস্থান করবে, তাহলে এটা টালি হবে এই জায়গাটাতে। এরপর হলো 42 হবে এই জায়গায়। তারপর হলো 60 ঘরের জাতি হবে 60 এই জায়গায়। 61, 58, 53, 48, 52, 51, 49, 73। আমাদের এভাবে টেলি চিহ্নগুলো বের করতে হবে। 52, 57, 71, 64, 49, 56, 48। যখন 4টা টালি চিহ্ন থাকবে তখন আমরা ডাইরেক্ট এক এক করে লিখব, যখন পঞ্চম আসবে তখন আমরা এভাবে কেটে দেব। এটা দ্বারা বোঝায় যে এখানে 5টা। 67, 63, 70, 59, 54, 46, 43, 56, 59, 43, আবার এখানে 68 এই জায়গায়, শেষ হলো 52 এই জায়গায়।
এখন এখানে গণসংখ্যা যদি দেখি, এখানে গণসংখ্যা হবে কত? 5, এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে 6, এখানে 2, আর এখানে হলো 4, এখানে 1। ও সরি, এখানে একটা জিনিস ভুলে গেছে, এটা মধ্যমানটা এখানে হবে না, মধ্যমানটা এখানে হবে না, এখানে হবে শ্রেণীব্যক্তি টেলি গণসংখ্যা। এখানে মধ্যমান এই জায়গাটাতে, এটা হবে না। তার মানে আমরা প্রথমে শ্রেণীব্যক্তি লিখব, তারপর টেলি লিখব, তারপর গণসংখ্যা, এভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 30 জন শিক্ষার্থী, তাহলে এখানে যদি দেখি 30 জন হয় কিনা, 5 5 10, 10 7 17, 17 6 23, 23 24 25, 25 4 29, আর 31, এভাবে আমরা গণসংখ্যাগুলো বের করলাম। এখানে এটা মধ্যমানটা এখানে হবে না, আসলে এই যে শ্রেণীবৃত্তিটা হবে এই জায়গাটাতে, তারপর হলো টেলি, তারপর হলো গণসংখ্যা। এটা হলো শ্রেণীবদ্ধন 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি। এরপরে আমরা আসি শ্রেণীবদ্ধন 5 ধরে গণসংখ্যা, এটা তো গেল। এবার হলো গ, সারণী থেকে গড় নির্ণয়। যদি সারণী থেকে গড় নির্ণয় করি, এখানে করি, আমরা যদি সারণী থেকে গড় নির্ণয় করি তাহলে কি করতে হবে? প্রথমে লিখতে হবে শ্রেণীব্যক্তি, এই জায়গায় নিতে হবে মধ্যমান, এখানে আবার টেলে নেওয়া যাবে না, এখানে নিতে হবে গণসংখ্যা, এখানে নিতে হবে মধ্যমান গুণন গণসংখ্যা। ঠিক এটার মতো এখন আমরা অঙ্কন করব, মানে ছকটা আট করব। 1 2 3 4 5 6 7 1 শ্রেণীবৃত্তি 42 থেকে 46, 47 থেকে 51, 52 থেকে 56, 57 থেকে 61, 62 থেকে 66, 67 থেকে 71, 72 থেকে 76। এরপর যদি আসি গণসংখ্যা, গণসংখ্যা ওখানে আছে 5, এখানে 5, এখানে 7 6 2 4 1। আমরা এখানে আরেকটা ঘর বেশি করে দেব, বাড়া দিলাম। এটা ঘর দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে যেগুলো আসবে সেগুলো আমরা এখানে যোগ করব, এর জন্য এখানে একটা ঘর বেশি লেখা হলো। মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। এখানে মধ্যমান বলতে xi গুণন গণসংখ্যা বলতে এই যে fi। এখন মধ্যমানটা কিভাবে বের করব? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। যেমন এখানে হচ্ছে 42 প্লাস 46 ইকুয়াল টু ভাগ 2, তাহলে কত আসে? 44। এখানে আসে 44। পরেরটা যদি দেখি 47 যোগ 51 ইকুয়াল টু ভাগ 2, 49। পরেরটা যদি দেখি 52 যোগ 56, 52 যোগ 56 ইকুয়াল ভাগ 2, 54। আমরা যেহেতু এখানে একটা মিল পাচ্ছি, এখানে 44, এখানে 49, তারপরে আবার 54, তাহলে পরেরটা হবে 59, তারপরটা হবে 64, তারপরটা হবে 69, তারপরটা হবে 74। এখন এখানে দুইটাই গুণ করব। 5 আর 44 যদি গুণ করি তাহলে কত আসে? 44 গুণন 5 ইকুয়াল 220।
49 গুণন 5, 49 গুণন 5 245, 54 গুণন 7 370, 59 গুণন 6 354, 64 গুণন 2। তাহলে এখানে আমরা যদি দেখি 4 দুগুণা 8, 6 দুগুণা 12, এটা যদি গুণ করা হয় 69 গুণন 4 276, আর নিচে 74 কে 74, সামেশন FI XI। এখানে সামেশন চিহ্ন বলতে বোঝায় যে সমষ্টি, সবগুলোর সমষ্টি। যদি আমরা সমষ্টি বের করি তাহলে কত আসে? $220 যোগ 245 যোগ 370 যোগ 354 যোগ 128 যোগ 276 যোগ 74। তাহলে আমরা পাইলাম 1667। আর এখানে আমরা এনও লিখতে পারি অথবা সামেশন এফআইও লিখতে পারি। তাহলে এন বলতে কি যায়? 5 5 10 7 17 23 24, 5 5 10 17 23 24 25 29 30, এই যে 30। অতএব নির্ণয় গড় সামেশন FI XI বাই এন। এটা মনে রাখতে হবে যে নির্ণয় গড় সামেশন FI XI বাই এন। FI XI এর মান কত? 1667, আর নিচে হলো 30। $55.57। এটা হলো এর অ্যান্সার, নির্ণয় গড়। যে সারণী থেকে গড় নির্ণয় করতে বলছে, এই যে গড়ের অ্যান্সার হলো এই যে 55.56। তো আশা করি 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তবে এখানে আর একটু বলে রাখি, এই যে 1-এর খ নাম্বার, এখানে কিন্তু শ্রেণীব্যক্তি টেলি গণসংখ্যা হবে। এখানে যেটা লিখছিলাম সেটা হবে না, এটা মিস্টেক হয়ে গেছে। এখানে শ্রেণী ব্যক্তি হবে, তারপরে টেলি, তারপরে গণসংখ্যা, তারপরে এভাবে করতে হবে। এরপরে অংশটা আসি 2 নম্বর অঙ্ক। নিচে 50 জন ছাত্রের গণিত প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। মধ্যক নির্ণয় করতে বলছে। আমরা যদি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। এটার ক্ষেত্রে ছকটা হবে এরকম: প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা, এইভাবে নিতে হবে। আমি এগুলো হাত দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবা। $45,
50, 60, 65, 70, 75, 80, 90, 95, 100। গণসংখ্যার ক্ষেত্রে এখানে আছে 3, 2, 5, 4, 10, 15, 5, 3, 2, 1। এই দুইটা এখানে দেওয়া আছে, আমরা এখানে দুইটাই লিখলাম। যেহেতু এখানে মধ্যক বের করতে হবে, মধ্যকের ক্ষেত্রে এইভাবে যদি থাকে, এখানে যদি শ্রেণীব্যক্তি দেওয়া না থাকে তাহলে আমাদের কর্মযুক্ত গণসংখ্যা বের করতে হবে। এখন কর্মযুক্ত গণসংখ্যা যদি বের করি সেটা নিয়মটা কি, এখানে 3 আছে, আমরা 3 লিখব। 3 আর 2 যোগ করলে 5, 5 5 10, 10 আর 4 14, 14 10 24, 24 আর 15 39, 39 আর 5 44, 44 আর 3 47, 47 আর 2 49, 49 আর 1 50। এটা হলো কর্মযোজিত গণসংখ্যা। এই কর্মযোজিত গণসংখ্যার ক্ষেত্রে এখানে দেখতে হবে যে এই সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় এটার জন্য এক ধরনের সূত্র হবে, আবার যদি বিজোড় সংখ্যা হয় সেটা আবার একটা সূত্র আছে। তাই আমরা তো দেখতে পাচ্ছি এটা হলো জোড় সংখ্যা, যেহেতু 50। জোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। n/2 তম ও n/2 + 1 তম পদ এততম পদের মানের যোগফল ভাগ 2। n বলতে কি বোঝায়? 50, তাহলে 50/2 তম ও 50/2 যোগ 1 তম পদের মানের যোগফল বাই 2। 50কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 25 ও 26 তম এখন দেখি 25তম পদ কোনটা, 25তম এবং 26তম এখানে কোন জায়গায়? কর্মযোজিত গণসংখ্যা এখানে যেহেতু 3 আছে, তাহলে ধরতে হবে যে এখানে 1 থেকে 3 পর্যন্ত এখানে আছে। এখানে 5 মানে কি, 3-এর পরে কত? 4, তাহলে 4 আর 5 এই ঘরে আছে। এখানে 10 মানে আছে, এখানে 6 থেকে 10 পর্যন্ত এই ঘরে আছে। তার মানে সেটার ক্ষেত্রে হবে এই যে 60। এখানে আছে কত? 14, তার মানে 11 থেকে 14 পর্যন্ত এই ঘরে। এখানে 24 মানে কি, 14 পরে কত? 15, তাহলে 15 থেকে 24 পর্যন্ত এই ঘরে। এখানে 39 মানে কত? 25 থেকে 39 পর্যন্ত এই ঘরে। এখন এই ঘরে যেহেতু বলছে এততম পদ, তাহলে এখানে 24-এর পরে 25, তাহলে 25 থেকে 39 পর্যন্ত যে সংখ্যাগুলা সেটার পদ হবে এই যে 75। তো এখানে যেহেতু বলা আছে যে 25তম ও 26তম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 39 মানে কি, যে 25 থেকে শুরু করে 39 পর্যন্ত এই ঘরেই, তার মানে এর পদটা হবে 75। তাহলে 25তম পদ হবে 75, 26তম পদ হবে 75 এবং ওই দুইটার যোগফল তাহলে কত হবে? 75 যোগ 75 বাই 2। 150কে 2 দ্বারা ভাগ করলে এই যে 75। এটাই অ্যান্সার, এটা হলো নির্ণয় মধ্যক। এখানে এই অধ্যায়ের আরও অনেক অঙ্ক আছে, সব নিয়মগুলো এখানে করা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে। তোমরা বাকি যে নিয়মগুলো আছে আমি যদি সময় পাই বা সুযোগ পাই তাহলে ওই অঙ্কগুলো তোমাদের এভাবে দেওয়ার চেষ্টা করব আশা করি। তো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।